নমস্কার, ফিরহিম ব্লগসের দর্শক মণ্ডলী। আমরা এসে পৌঁছেছি গোপীবল্লভপুরের রামকৃষ্ণ মিশন এবং আশ্রমে। পরিবেশটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, কত সুন্দর একটা পরিবেশ। এবং এখানে একটা মন্দির আছে, এবং যে জায়গাটুকু আছে সেখানে বিভিন্ন ফুল লাগানো হয়েছে, কিছু জায়গায় ফলও লাগানো হয়েছে। তো এবং সমগ্র জায়গাটি সুন্দর সাদা প্রাচীর দিয়ে ঘেরা, খুব মনোমুগ্ধকর পরিবেশ। এসে খুব ভালো লাগলো। তো এখানকার সম্পর্কে আমরা জেনে নেব। তো তার আগে বলি, আপনারা যদি এখানে আসতে চান তাহলে সবচেয়ে ভালো হচ্ছে আপনারা ঝাড়গ্রাম স্টেশনে আসুন। সেখান থেকে গোপীবল্লভগামী যে কোনো বাস ধরে গোপীবল্লভ স্টপেজে নামুন, এবং সেখান থেকে একটা টোটো বা এই ধরনের কোনো বাহন নিয়ে আপনারা খুব কাছে এটা পৌঁছে যেতে পারেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনারা ঝাড়গ্রাম থেকে সরাসরি নিজস্ব গাড়ির ব্যবস্থা করে এখানে আসেন, কারণ এই রুটে গাড়ি চলাচল সত্যিই খুব কম। ফলে আপনাদের নিজস্ব গাড়ি না থাকলে ফিরে যাওয়াটা একটু অসুবিধাজনক হতে পারে। তো সঙ্গে থাকুন, দেখুন যে এখানে এর ইতিহাস আমরা কতটুকু কি জানতে পারি আপনাদেরও জানাবো। তো সঙ্গে থাকুন। স্যার, আমরা তো ফিরহিম ব্লগসের পক্ষ থেকে এসেছি। আমরা এই এলাকাটা একটু ঘুরে ঘুরে দেখছি। তো আমাদের খুব সৌভাগ্য যে আপনার সাথে দেখা হয়ে গেল। তো আপনার নামটা যদি বলতেন। আমার নাম প্রদ্যুৎ পৈড়া। আচ্ছা, সবাই বেশিরভাগ লোক চেনে বাবলু পৈড়া বলে। আচ্ছা আচ্ছা। তো আমরা এখানে প্রদ্যুৎ স্যারের সাথে দেখা হয়েছে। তো ওনার কাছ থেকে এই প্রতিষ্ঠান সম্পর্কে একটু জেনে নেব। এই এলাকায় 1969 থেকে 71 সাল নকশাল আন্দোলন হয়েছিল গোপলপুর এলাকায়, আপনারা সবাই জানেন। তার ফলে গভর্নমেন্ট অনুভব করলো এই আন্দোলন বন্ধ করতে হলে আরও যোগাযোগ রাখতে হবে। এই জন্য ব্রিজটা চিন্তা হয়েছিল। আচ্ছা, সুবর্ণরেখা ব্রিজ আর সিধু কানু ব্রিজ। হ্যাঁ হ্যাঁ। তারপরে আমি ঝাড়গ্রাম পড়তাম, ঘুরে এসে দেখে কিছু কাজটাই করতে ছেলেরা উৎসাহ দিল, করা হলো। পরে 78 সালে পাল্টে গেল গভর্নমেন্ট। 79 সালে ব্রিজের কাজ আরম্ভ হলো, সুবর্ণরেখা ব্রিজের কাজ আরম্ভ হলো। কিন্তু নকশালদের কিছু একটা অংশের মানে গঠনমূলক মনোভাব নেই, বাধা নানারকমভাবে এর কাজ না ভালো না হয় তার চেষ্টা করলো। হিন্দুস্তান কোম্পানি যে ঠিকাদার এসেছিল, ম্যানেজার সহ সবাই পালিয়ে গেলেন। আচ্ছা, আসলে উৎপাদক কি গলা কাটবে। দ্বিতীয় যে ম্যানেজার এলেন GM হাসবাটে, হলদিয়া ডক থেকে, তিনি খোঁজ খবর নিলেন কাজ দেওয়া হতে পারে। আমাকে বাধ্য করলেন কাজটা করতে। আচ্ছা, কাজ করলাম। কাজটা করার 2 বছরে কাজ শেষ হয়ে গেল। কাজ শেষ করার পরে এখানে ফরম্যান ছিলেন সুবোধ দত্ত বলে, বামপন্থী লোক। তিনি আমার হাত ধরে দেখলেন যে আপনার একটা কাজ বাকি আছে, বড় কাজ, বলে রামকৃষ্ণ আশ্রমের কথা বলে গেলেন। তো তারপর থেকে আমার এক আত্মীয় আছেন, সরু ভাই, ভাইরা ভাই যাই বলুন, নন্দপুর অধ্যাপক অমিয় রাজ, তাকে অনেকে বলেছি। বহুদিন পরে উনি বললেন এখানে কিছু হবে না, নন্দপুর থেকে আপনি দেশে যান, দেশে মানুষের ডেকে সঙ্গ করুন, পাশাপাশি মহাদেশের সঙ্গে যোগাযোগ করুন। পাশাপাশি বলতে তখন তো মেদিনীপুর ছাড়া মিশন ছিল না। ঝাড়গ্রামে একটা আশ্রম ছিল, রামকৃষ্ণ আশ্রম। তার স্বামী ভবানন্দ, উনি আমাদের সাড়া দিয়েছেন ও সহিতা করেছেন। তারপরে কাজ আরম্ভ হলো। এই হচ্ছে এই আশ্রমের। আচ্ছা, তাহলে এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে এখানে? 1998 সালে 24 অক্টোবর। আচ্ছা আচ্ছা, তার 1 বছরের মধ্যে জায়গা কেনা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন আশ্রমে মোটামুটি মানে মূল অ্যাক্টিভিটিসটা কি আছে, কি কাজ হচ্ছে? মূল উদ্দেশ্য ছিল যেটা সেবামূলক কাজ করা। হ্যাঁ, এখন কিছুদিন যাওয়ার পরে 10 বছর পরে বর্তমানে এক বয়স্ক মহারাজ এলেন। তিনি ছিলেন
এখান থেকে প্রায় 11 কিলোমিটার দূরে 15 কিলোমিটার দূরে হুম, একটা স্কুলের পণ্ডিত মশাই, আচ্ছা ওটাতে বেলুড় মঠে যোগাযোগ ছিল। আর একজন ভালো ব্যবসায়ী ছিলেন বয়স্ক নীলকণ্ঠ সিংহ আচ্ছা আর মানিকড়া মহারাজ, এই তিনজন মিলে মন্দিরে উদ্যোগ করলেন। আচ্ছা এই মন্দির করতে গিয়ে আমার যেটা মূল হোমিওপ্যাথিক সেন্টার হুম সেটা কাজ বিঘ্নিত হয়েছে। হুম বাচ্চাদের স্কুল যদিও এগিয়ে গেছে, কিন্তু যে হারে কেমন উচিত ছিল আমরা সেটা করতে পারিনি। হুম সবাই মন তো সবাই তো একমুখী হতে পারছে না। হ্যাঁ হ্যাঁ ফলে এই মহারাজ বর্তমান আছেন বয়স্ক মহারাজ, আচ্ছা। 93+ হবে বোধ হয়। হুম ওনার লক্ষ্য হচ্ছে মন্দিরটা, আমার বয়স হয়েছে মন্দিরটা করে দেবো। হুম হুম, একে সমস্ত শক্তি মন্দিরে নিয়ে যেতে হলো। ফলে সব লোক আমরা করতে পারি না এখনো ঠিক মতো। এরপরে এটা শেষ হলে আমরা করতে হয় আমাদের। আচ্ছা আচ্ছা